নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমরা এই অনুষ্ঠান নিয়ে দীর্ঘদিন পথ চলছি। বিগত 17 বছর ধরে এই নামে আমাদের পথ চলা প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমরা চাই যে আমাদের আগামী প্রজন্মের জন্য অভ্যেস হয়ে দাঁড়ান তিনি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর। অনেকেই বলেন, যারা একটু নিন্দুক তারা বলেন কবিগুরুকে একরকমভাবে ধরে রাখা কি উচিত, তাকে তো পরিবর্তন করা উচিত। যারা নিন্দুক তারা বলেন আমরা নাকি বাতুলতা করছি, কিন্তু বাস্তব কথা কি জানেন তো, যেমন আমাদের নিজস্ব শারীরিক গঠন, এটাকে আমরা পরিবর্তন করতে পারি না। আমরা চাইলেই দুটো হাতের পরিবর্তে চারটে হাত তৈরি করতে পারি না। আমরা চাইলেই আমাদের শরীরের সঙ্গে সংযুক্ত আরেকটি পা তৈরি করতে পারি না। এটা আমাদের গঠন, এটা আমরা নিয়ে জন্মাবো। সে আজ থেকে 20 বছর পরে হোক, 200 বছর পরে হোক, 2000 পরে হোক, মানুষ কিন্তু এভাবেই জন্মাবে। ঠিক সেরকমভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর যা করে গেছেন সেটা আমাদের কাছে আমাদের ধনরত্নের মতো সম্পদ একটি, যাকে আমাদের সযত্নে লালন পালন করতে হবে এবং তার থেকে নিঃসৃত যে রস বা তার থেকে নিঃসৃত যে আনন্দ তাকে উপভোগ করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। সেটা যাতে সঠিকভাবে হয়, সঠিক আধারে হয়, তারই প্রচেষ্টা আমাদের। আমি একটু বেশি কথা হয়তো বললাম শিল্পীর পরিচয় করানোর আগে, কারণ আমার মনে হলো এগুলো বলার প্রয়োজন রয়েছে। আমাদের সঙ্গে আজকে শিল্পী রয়েছেন পিয়ালি। পিয়ালিকে অনেক অনেক স্বাগত। আমাদের নিয়মিত শিল্পী পিয়ালি, কারণ পিয়ালির গান আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগে। আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন বাপ্পা কিবোর্ডে, আর অবশ্যই তবলায় রয়েছেন মৃগাঙ্ক, সঙ্গে রয়েছেন আপনারা। দেরি না করে গান দিয়ে শুরু করি, তারপরে আসছি বিষয়ে। তবে আজকের দিনটা আমাদের যারা রবীন্দ্রনাথ ঠাকুরের গান গান তাদের কাছে একটা স্মরণীয় দিন, তার কারণ আজকে সাগর সেনের জন্মদিন। 1932 সালের আজকের দিনেই ফরিদপুরে তার জন্ম হয়েছিল এবং 1958 সাল থেকে তিনি যেভাবে গানের জগতে এসেছিলেন, যেভাবে তার রেকর্ড প্রকাশিত হলো এবং তাকে আর ফিরে তাকাতে হয়নি। আমরা আসবো একটুখানি আলোচনায়, কিন্তু আমাদের বিষয় আজকে একটু অন্য। পান্থ তুমি পান্থ জনের সখা হে, পথে চলাই সেই তো তোমার পাওয়া, যাত্রা পথে আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থ জনের সখা হে। চায় না সে জন বিছন পানের তীরে, বায়না তরি কেবল তীরে তীরে। চায় না সে জন বিছন পানের তীরে, বায়না তরি কেবল তীরে তীরে। তুফান তারে ডাকে আকুল নীরে, যার পরাণে লাগলো তোমার হাওয়া, যাত্রা পথে আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থ জনের সখা হে। পান্থ তুমি পান্থ জনের সখা হে, পথিক চিত্তে তোমার তরি বাওয়া, দুয়ার খুলে সম্মুখ পানে
চলা পথে আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমার গান গাওয়া। পান্থ তুমি পান্থ জনের শাখা হে। অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে, কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে। তো বাস্তব কথা তাই, তিনি যা বলে গেছেন সেটা দিয়েই আমাদের কিন্তু করে কমে খেতে হবে, পরিষ্কার কথা। মানে আমি এই বললি যে কালকে আমার সদন মুক্তমঞ্চে অনুষ্ঠান ছিল, এই এই টানা যে কবি পক্ষ অনুষ্ঠান চলে, প্রচুর শিল্পী শুধু গান গাইছে না, যন্ত্রানুষঙ্গেও আছে। আমি বাড়ি বলছিলাম তাই যে একটা মানুষকে কেন্দ্র করে আমরা কতগুলো লোক করে রীতিমতো খাচ্ছ। করে খাচ্ছি, মানে এটা তো একটা ভাববার বিষয়। একদম। এক বছর না, বছর বছরের বছর। পর বছরের পর বছর। সত্যি তাই। আমাদের এই অনুষ্ঠান দেখো না, 17 বছর ধরে এক ক্যাপশনে চলছে, প্রতিদিনের ঠিক। রবীন্দ্রনাথ। সেই মানে এখন ধরো অন্য কোথাও কোনোভাবে যদি এই নামটি কেউ ব্যবহার করেন, সবাই বলবেন তো সিটিভিএনের সেই অনুষ্ঠান। একদম তাই। একদম এটা অভ্যেস হয়ে গেছে মানুষের, নিশ্চয়ই। প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের প্রতিদিনকার জীবনের ওঠাপড়ার মধ্যে তিনি রয়েছেন, এবং আমাদের সারা জীবন, একটি মানুষের সারা জীবনের যত অনুভূতি, সব অনুভূতিকে তিনি ব্যাখ্যা করতে পেরেছেন। সে একদম ছোট থেকে শুরু করে তার মৃত্যুশয্যা পর্যন্ত প্রত্যেকটা মানুষের অনুভূতিকে তিনি ব্যক্ত করতে পেরেছেন। তাই তো বললাম যে অনেক কথা বলেছিলেন কবে তোমার গানে গানে, কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে। গুনগুন আমাদের করতেই হবে রবি ঠাকুরের গান। তো এরকমই গুনগুন করেছিলেন আজ থেকে বহু বছর আগে, 1932 সালে তার জন্ম হয়েছিল। সাগর সেন একটি বিখ্যাত নাম, তার কারণ যে সময় তিনি গান গাইতে এলেন, 1958-তে তার প্রথম রেকর্ড বেরোয়। সেই সময় কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে কাজ করছেন মানুষজন কারা না, হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, চিন্ময় চট্টোপাধ্যায়, এরকম মানুষেরা তখন কাজ করছেন। তাদের মাঝখানে তিনি এলেন, একদম অল্প বয়সী একটি ছেলে, কিন্তু তার কণ্ঠস্বর সেই ইংরেজি ভাষা বলতে হয় ব্যারিটোন ভয়েস, এবং অসম্ভব একটা মেলোডিয়াস ব্যারিটোন ভয়েস তার। সেই ভয়েস নিয়ে তার কাজে আসা। 1958-তে তার রেকর্ড বেরোলো, এবং তারপরে আকাশবাণীর নিয়মিত শিল্পী হয়ে উঠলেন তিনি। এবং তখন তো ফাংশন হতো, সেই ফাংশনে প্রচুর ডাক পড়তো যে মানুষটি, তিনি হলেন সাগর সেন। টল ডার্ক হ্যান্ডসাম যে কথাটি তার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার সেই ধুতি পাঞ্জাবি পরা এবং চোখে একটা চওড়া ফ্রেমের চশমা, এটা আমাদের ছোটোবেলা থেকে চোখে লেগে আছে। আর আমাদের ছোটোবেলায় যখন দূরদর্শনে আমরা দেখা শুরু করলাম, অভ্যেস হলো এই 80-82 সাল নাগাদ, তখন কিন্তু দূরদর্শন আমাদেরকে অনেকভাবে সমৃদ্ধ করেছে। আমরা মাধ্যম দূরদর্শনেরই একটা বলতে পারেন। তো দূরদর্শন তো আমাদের মাদার অর্গানাইজেশন, কেননা দূরদর্শন আমাদের পথ দেখিয়েছে এই ধরনের চ্যানেল তৈরি করা যেতে পারে। তো সেখানে তারা আমাদেরকে সমৃদ্ধ করেছেন। সেই রকম টেলিভিশনে আমরা দেখতাম, কারণ আমাদের বাড়িতে এই ধরনের গান শোনার প্রবণতা ছিল। তো ওই অশোকতরু বন্দ্যোপাধ্যায়, সাগর সেন, সুবিনয় রায়, অভ্যেস হয়েছে কিন্তু ওভাবেই। ওই মা দেখতেন, ঠাকুমা দেখতেন, টিভি চলছে, দেখতাম, চিনতাম লোকগুলোকে। তো এই ছবিগুলো আমাদের চোখে ভাসে খুব আমাদের ছোটবেলায়। বাড়িতে একটা ফিয়েস্তা ছিল, বহু পুরনো, আজও আছে। তাতে বাবা পছন্দের শিল্পীদের মধ্যে মানে সাগর সেনের রেকর্ড প্লেয়ার প্রচুর বেশি, মানে ওটা এটা আমার আমাদের কাছে বাবারও খুব- ছিল গো। আমার বাবার ভীষণ পছন্দের শিল্পী ছিলেন দেবব্রত বিশ্বাস এবং সাগর সেন। মানে এই দুজনের গানের রেকর্ড আমাদের বাড়িতে এখনও রেকর্ড আছে। এখনও সেই আমাদের সেই ফিলিপসের একটা ওই ইলেকট্রনিক্স যে রেকর্ড প্লেয়ার হয় না, মানে তার লাগালাম, কাঠের একটা ইয়ে আছে, তারপরে ওর মধ্যে রেকর্ডটা দিলে, ফিয়েস্তা মতন বলে। হ্যাঁ ওইটাই। আমার মনে হয় ওই রকম একটা ছিল। আর একটা তো দাদুর ছিল সেই বড়, সেই চোং মতো, চোঙওয়ালা। সে তো রাখা আছে, ওটা অ্যান্টিক হিসেবে, কিন্তু ওইটা এখনও চলে। তো সেই রেকর্ড আছে, মানে তাতে দেবব্রত বিশ্বাস, ওদিকে সুচিত্রা মিত্র, আর এদিকে তোমার সাগর সেন আর কণিকা বন্দ্যোপাধ্যায়, এই চারজনের গান এত শুনেছি আমার মনে হয়। তো আমাদের ছোটবেলাটা আমি বলি আমরা খুব ব্লেসড যে আমরা একটা ভালো মানে ছোটবেলা পরিবেশ পেয়েছি, পেয়েছি। ভালো ছোটবেলা পেয়েছি। ছেলেবেলাটা আমাদের খুব ভালো। সেই রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম ছেলেবেলা লিখে গেছেন, আমরাও যদি লিখতে বসি সেখানে তিনিই হয়ে এসে দাঁড়াবেন আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের তার জন্মদিনে আমাদের তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলাম, কারণ আমরা যেভাবে কাজ করি তাতে এই রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের নিয়ে আমাদের আলোচনা করা উচিত। তার কারণ আমরা আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশনকে আমরা যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে সমৃদ্ধ করার চেষ্টা করছি, তাদের তো সেই মানুষগুলো আমাদেরকে পথ দেখিয়েছেন। তাই তার জন্মদিনে আজকে আমাদের তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য ছিল। এবারে গান শুনবো পিয়ালি, তারপরে আজকের বিষয়ে আসবো।
অন্ধ, আমি পথ নাহি জানি, আরো কত দূরে আছে সে আনন্দ ধাম, আরো কত দূরে। রবি যায় অস্তাচলে, আধারে ঢাকে ধরণী। রবি যায় অস্তাচলে, আধারে ঢাকে ধরণী। করো কৃপা অনাথে, বিশ্ব জননী, আরো কত দূরে। অতৃপ্ত বাসনা লাগি, ফিরিয়াছি পথে পথে। বৃথা খেলা, বৃথা বেলা, বৃথা বেলা গেল বয়ে। অতৃপ্ত বাসনা লাগি, ফিরিয়াছি পথে পথে। বৃথা খেলা, বৃথা বেলা, বৃথা বেলা গেল বয়ে। আজি সন্ধ্যা সমীরণে, লহ শান্তি নিকেতনে। আজি সন্ধ্যা সমীরণে, লহ শান্তি নিকেতনে। স্নেহ করো পরশনে, চির শান্তি দেহ মানে, আরো কত দূরে আছে সে আনন্দ ধাম। আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি, আরো কত দূরে। আজকে আমাদের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরলোক চর্চা বা অলৌকিক চর্চা। শ্রদ্ধেয় অমিতাভ চৌধুরীর মননকে সাথী করে আজকে এগিয়ে যাওয়া, কারণ এই বিষয়টা নিয়ে তো আমাদের জানাটা ওইভাবেই। রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 70 বছরের কাছাকাছি যখন তার বয়স, তখন তিনি এই অলৌকিক চর্চা সম্পর্কে উৎসাহী হলেন। এবং এই অলৌকিক চর্চা করা নিয়ে কবিগুরুকে অনেকেই অনেক ব্যঙ্গ করেছিলেন, কিন্তু তিনি তাদেরকে উত্তর দিয়েছিলেন অন্যভাবে। তিনি তো অত্যন্ত শান্ত সমাহিত একজন মানুষ। তো এই 70 বছর বয়সের কাছাকাছি তার এই পরলোক চর্চার উৎসাহ এলো, এবং মিডিয়াম উমাদেবীর সাহায্যে তিনি বহু প্রিয়জনকে কাছে পাওয়ার চেষ্টা করেছিলেন। তার মধ্যে তার পুত্র রয়েছে, তার কন্যা রয়েছে, তার পরিচারক শ্যামকেও তিনি এনেছিলেন, সেই ভৃত্য শ্যামকেও তিনি এনেছিলেন। তো আজকে আমরা 2-3টে বিষয় নিয়েই কথা বলবো। কিন্তু যখন তারা কেউ কেউ ব্যঙ্গ করতে শুরু করলেন কবিগুরুর এই শখটাকে, তারা শখ বলে উল্লেখ করেছিলেন, তখন কবিগুরু তাদের উত্তর দিয়েছিলেন, বলেছিলেন, কারণ সেই কথোপকথন যখন তিনি ব্যক্ত করলেন যে তার সঙ্গে তার জনদের মানে অলৌকিক জগৎ থেকে এসে কথা বলা, তখন তিনি তাকে ব্যাখ্যা করলেন যে পৃথিবীতে কত কিছু তুমি জানো না, তাই বলে সেসব নেই। কতটুকু জানো, জানাটা একটুখানি, না জানাটাই অসীম। সেই একটুখানির উপর নির্ভর করে চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে নেওয়া চলে না। আর তাছাড়া এত লোক দল বেঁধে ক্রমাগত মিছে কথা বলে, এ আমি মনে করতে পারি না।
অর্থাৎ এই যে পরলোক চর্চা নিয়ে যে বহু মানুষ বহু কথা বলেন, তাই বলছেন যে এই এত লোক দল বেঁধে ক্রমাগত মিছে কথা বলে, এ আমি মনে করতে পারি না। অর্থাৎ মানুষের উপরে তার অগাধ বিশ্বাস, মানুষের মনুষ্যত্ববোধের উপরে তার অগাধ বিশ্বাস, এই কথাটার উপরে কিন্তু আমরা ধরতে পারি। এই পরলোক চর্চার অন্যতম লিপিকার যিনি ডক্টর অমিয়চন্দ্র চক্রবর্তী, তাকে তিনি পরে কবিতাকে বলেছিলেন, মানে অমিয়চন্দ্র চক্রবর্তীকে কবি তার এই পরলোক চর্চা সম্পর্কে জানিয়েছিলেন, তিনি এটাকে লিপিবদ্ধ করেছিলেন। তো তাকে কবি জানিয়েছিলেন যে কবি যা শুনতে চান তাই শুনেছিলেন। অমিয় চক্রবর্তীকে তিনি বলেছিলেন যে এই পরলোক চর্চার অন্যতমভাবে আমরা এগিয়ে যেতে পারি। তিনি কবিকে বলেছিলেন, কবি সম্পর্কে অমিয়চন্দ্র চক্রবর্তী যেটা বলেছিলেন সেটি হচ্ছে যে কবি যা শুনতে চান তাই শুনেছিলেন, নিজের কথারই প্রতিধ্বনি তাকে মুগ্ধ করেছে। তিনি বারবার বলেছেন জয় অজানার জয়। এটা কিন্তু তার এই যে জয় অজানার জয়, এই কথাটা আমরা দেখো সব কিছুর মধ্যেই খুঁজে পাই। তার গান, তার কবিতাকে তিনি সবসময় অজানাকে জানার চেষ্টা করেছেন। কিন্তু এই যে আবারও বলবো যে কিছু মানুষ তো সবসময় নিন্দুক থাকে, নিন্দুক সেই সময়ও ছিল, নিন্দুক এখনও আছে। তো নিন্দুকেরা যখন নিন্দে করছে তখন কিন্তু তো কবি বলেছেন যে কথাটি, যে এত মানুষ ক্রমাগত দল বেঁধে মিছে কথা বলে, এ আমি বিশ্বাস করতে পারি না। অর্থাৎ মানুষের প্রতি তার বিশ্বাস, তাই তাকে কিন্তু এগিয়ে নিয়ে চলেছে। এই মানুষের প্রতি বিশ্বাস হারানোটা ভীষণ পাপ, এটা আমাদের মনে হয়। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার, আমি ভরত মজুমদার দমদম থেকে কথা বলছি। নমস্কার, বলুন। আচ্ছা, সুপ্রভাত। আপনাদেরকে আজকে রবীন্দ্রনাথের বিশেষ অনুষ্ঠানের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সাগর সেন মহতী প্রথিত যশস্বী শিল্পীর জন্মদিন। আমি সেই উপলক্ষে পিয়ালিকে একটি গানের জন্য রিকোয়েস্ট করছি। পুষ্প বনে পুষ্প নাহিন জাহাজে আছে অন্তরে। আচ্ছা, সঙ্গে পিয়ালি, শুভেচ্ছা আশীর্বাদ রইল। আমি ভরত কথা বলছি। আচ্ছা, তুমি চেনো সম্ভবত। ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ। আর সাগর সেনের গানের কথা বললেন, সাগর সেনের যে গানটি গেয়ে সাগর সেন মানে পপুলারিটি পেয়েছিলেন সেটি হচ্ছে আমি জেনে শুনে বিষ করেছি পান, এবং সম্ভবত এটি রেকর্ড হওয়ার পরে এটা তারপরে তাকে ফিরে দেখাতে হয়নি। তো তোমার কাছে গানের অনুরোধ এসেছে, আমিও তোমাদেরকে গানের কথাই বলতে যাচ্ছিলাম। ঠিক আছে, আমি ওনার গানটা পরে আনছি। সম্মুখে শান্তি পারাবার ভাষা তরুণী হে কর্ণধার। সম্মুখে শান্তি পারাবার ভাষা তরুণী হে কর্ণধার। তুমি হবে চিরসাথী, লও লও হে ক্রোড়পতি। তুমি হবে চিরসাথী, লও লও হে ক্রোড়পতি। অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকা।
আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, ফোন করুন 2514510203 এই নাম্বার আপনাদের আমাদের সঙ্গে কথা বলার জন্য। নতুন বন্ধুরাও ফোন করুন, যারা পুরনো বন্ধু তারাও ফোন করুন, কথা বলতে পারলে ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে আজকের তথ্যভিত্তিক কিছু থাকে কথা, তাহলে সেটা যদি আমাদের সঙ্গে ভাগ করেন আমরা জানতে পারবো অনেক কিছু। আমরা তো প্রতিনিয়ত জানছি বা শিখছি। আমার মনে হয় মৃত্যুর দিন পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষ শিখে যাই এবং অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে এগোই। তো এক্ষেত্রে বলি, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরলোক চর্চায় রবীন্দ্রনাথ, অর্থাৎ অলৌকিক চর্চা যেটাকে আমি বলবো। আমি ঠিক এই পরলোক চর্চা কথাটা থেকে আমি অলৌকিক কথাটার সঙ্গে যুক্ত হতে বেশি পছন্দ করি, কেননা এটা তো একটা অলৌকিক জগৎ যাকে আমরা খোঁজার চেষ্টা করি। ছোটোবেলায় ভূত ভয় পেতাম, বড় হওয়ার পর একটা আত্মার উপলব্ধিটা করতে পারি যে আত্মা আছে, এবং আত্মাকে আমরা অস্বীকার করতে পারি না। সেটা কিভাবে আছে, তাকে দেখতে কুৎসিত না তাকে দেখতে সুন্দর, সেটা নিয়ে যাওয়ার ব্যাপার নেই, কিন্তু এটা পাওয়ার। মানে সেই ভাবনাটা ছিল বলেই কিন্তু রবি ঠাকুর এই বোধহয় একদম পরলোক চর্চা বা অলৌকিক চর্চা, যেটা তোমার মনে হচ্ছে হ্যাঁ। আর কি, সেটাই বোধহয় মন দিয়েছিলেন। মন মানে ওনার দিয়েছিলেন। পরের দিকটা দেখার খুব কৌতূহল হ্যাঁ, ছিল। বিষয়টা কি জানো তো, আমি তোমাকে বলি, আমারও আছে কৌতূহলটা, তোমারও আছে। আমরা ঈশ্বরকে বিশ্বাস করি তো, এবার ঈশ্বরকে আমরা আমাদের মতো করে ডাকি, মানে মা দুর্গা, শিব, কালী, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু, এই যে আমাদের কল্পনা করা, পুরাণে ব্যাখ্যা আছে কিন্তু আমরা কল্পনা করেছি। ঠিক সেরকমভাবেই যারা নিরাকারবাদী, যেমন এই রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার ছিলেন ব্রহ্মধর্ম, তাই তো, ব্রাহ্মধর্মের, তো তারা নিরাকারবাদী, তারা একটা অলৌকিক শক্তি উপলব্ধি করেছেন। মুসলিম সম্প্রদায় যারা, তারা আল্লাহকে মানেন, কিন্তু এই আল্লাহর কিন্তু কোনো আকার তাদের কাছে নেই, নিরাকার। তো খ্রিশ্চানদের কাছে তাদের একটা আকার রয়েছে, জিসাস ক্রাইস্ট, এরকম বলা যেতে পারে। কিন্তু আলটিমেট কথা হচ্ছে যে একটা পাওয়ার, একটা শক্তি, যে শক্তিটার কাছে আমাদের নত হতেই হবে। সেই শক্তি যদি ইচ্ছে করে, এই মুহূর্তে আমরা অনুষ্ঠান করছি, বাইরে একটা উন্মাদের মতো ঝড় তৈরি করতে পারে, নিশ্চয়ই। যেখানে সব লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। এই শক্তি পারে হঠাৎ করে গাছে গাছে ঘষা লাগিয়ে আগুন ধরিয়ে দিতে। বলো তুমি, নিশ্চয়ই। এই শক্তি কিন্তু আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটাচ্ছে। এই শক্তি আবার যখন প্রচণ্ড গরমে মাটি ফেটে যাচ্ছে, তখন বৃষ্টি হয়ে একদম। মাটিটাকে ঠান্ডা করছে, এই শক্তি। তো সেই শক্তিকে যদি আমরা স্বীকার করি, তাহলে আমাদের শরীরের বিনাশের পরে আমাদের মধ্যে যে পাওয়ারটা রয়েছে, এই ধরো আমি, তুমি, আমরা যারা এখানে রয়েছি, যারা মানুষ কাজ করছে, আমাদের মধ্যে একটা পাওয়ার আছে। অবশ্যই। সেই পাওয়ারটাই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমি ধরো সকালবেলা থেকে 16 ঘন্টা কাজ করব, এটা যদি আমার মধ্যেকার পাওয়ারটা উইলিং না হতো, আমি কাজটা করতে পারতাম না। তুমি গান গাইবে, আজকে হয়তো 5টা প্রোগ্রাম করবে, তোমার মধ্যেকার যে পাওয়ার, সেই পাওয়ারটাকে উইলিং হতে হবে। উইলিং হর্সকেই তুমি দৌড় করাতে পারো। তো আমাদের মৃত্যুর পরে এই পাওয়ারটা যাচ্ছে কোথায়, এটা প্রশ্ন করতে ইচ্ছে করে না? যে আমার মধ্যে একটা পাওয়ার আছে, একটা ঊর্জা রয়েছে, তো আমার মৃত্যু হলো, এই ঊর্জাটা কোথায় গেল? ঊর্জাটা কি আমার সঙ্গে সঙ্গে নিভতে শুরু করলো? তা তো নয়, ঊর্জাটা তো ঊর্জার জায়গায় রয়েছে, সেই ঊর্জাটা কোথায় গেল? এটা একটা বড় প্রশ্ন। ভীষণ সুন্দর প্রশ্ন। একটা সুন্দর প্রশ্ন নয়? ঠিক কথাই। তো শমীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। রথীন্দ্রনাথ বলছেন যে বড় হলে সে যে কবি হবে, বাবার প্রতিভা তার মধ্যেই প্রকাশ পাবে, আমার তাতে সন্দেহ ছিল না। তো রবীন্দ্রনাথের বড় আদরের ছেলে এই শমীন্দ্রনাথ, তার মা মারা যাওয়ার পর, অর্থাৎ রবীন্দ্রনাথের স্ত্রীর বিয়োগের পর আরও বেশি যেন বাবার কাছাকাছি চলে আসে। চূড়াসাঁকো, শান্তিনিকেতন, শিলাইদহ, যখন কবি যেখানে গেছেন, সমীকে তার বুকে আগলে রেখেছেন, এবং এই সমীকে তিনি ছাড়তে পারতেন না। আপনারা বলবেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকেই প্রিয় ছিলেন, কিন্তু যদি রবীন্দ্র গবেষকদের মতামত নেন, তাহলে দেখবেন কবিগুরুর সারা জীবনের মধ্যে সবথেকে প্রিয় ছিলেন শমীন্দ্রনাথ। এবং শমীন্দ্রনাথও খুব ছটফটে, একদম গৌরবর্ণ, দিব্যকান্তি তার চেহারা, অনেকটা বাবার মতো। এবং বাবা যেরকম ইজি চেয়ারে বসে কথা বলতে পছন্দ করতেন, শুয়ে থাকতে পছন্দ করতেন, সমী মাঝে মাঝে গিয়ে বাবার মানে পড়ে থাকা ইজি চেয়ারে শুয়ে পড়তো এরকমভাবে। তাতে অনেকেই রেড়ে করে উঠতেন, কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই, তার বাবা তো। তো এতটাই মানে একটা বাবা ছেলের সম্পর্ক, তো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, যেটা রথীন্দ্রনাথের সঙ্গেও ছিল কবির, কিন্তু রথীন্দ্রনাথের সাথে কোথাও একটা আলাদা আড়াল ছিল, যেটা সমীর সঙ্গে একদমই ছিল না। তো এই জন্য শমীন্দ্রনাথ তার বন্ধুর সঙ্গে মুঙ্গেরে ঘুরতে যান। মুঙ্গেরে ঘুরতে গিয়ে সেখানে কলেরা রোগে আক্রান্ত হন। খবর পেয়ে কবি ছুটে যান, সঙ্গে ছিলেন অধ্যাপক ভূপেন্দ্রনাথ সান্যাল। তারপরের গল্প বলবো কিন্তু পিয়ালির গান শুনতে শুনতে। তবে টেলিফোনে বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সৌগত দা। সৌগতদা বলছি। প্রথমেই আজ সাগর সেনের
জন্মদিনে তাকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই। এবং আজকের শিল্পী পিয়ালির কণ্ঠস্বর এবং গায়িকা সত্যি খুব সুন্দর। ধন্যবাদ। আজকে আমি তোমাকে দু একটি গানের কথা তো বলবোই, তার আগে বলবো আজকের প্রসঙ্গটা খুব উল্লেখযোগ্য প্রসঙ্গ। এটা আমাদের জানা গেল রবীন্দ্রনাথের, এটা অনেক কিছু জানার আছে, তার মধ্যে আজকের প্রসঙ্গটাও জানা আছে। তো আমি বলবো 1961 সালে রবীন্দ্র জন্ম শতবার্ষিকীতে প্রথম রেকর্ড বেরোয় সাগর সেনের। সে দুটি গান খুব জনপ্রিয় হয়েছিল। ওগো জলের রানী একটি গান, আরেকটি গান নূপুরও বেজে যায় রিনি সিনি। গান দুটি মেগাফোন কোম্পানি থেকে রেকর্ড করা হয়েছিল। তারপর তো তার অজস্র গান। আমি পিয়ালিকে আরো দুটো গান বলবো, বলি বারবার ফিরে যায় এবং কাল রাতের বেলা গান এলো মোর মনে। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে তনুশ্রী। ধন্যবাদ ধন্যবাদ। আজকের দিনটা সাগর সেনের গানে একটু বেশি থাকি। আচ্ছা, হ্যাঁ, সঙ্গে রইলাম। সেটা পিয়ালির দায়িত্ব, সাগর সেনের মানে কণ্ঠে বিখ্যাত হওয়া রবীন্দ্রসঙ্গীত যদি শোনায় ও। ধন্যবাদ ফোন করার জন্য, আমরা গানেই যাবো ইনফ্যাক্ট। ঠিক। আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাজে আমার দিন ফুরালো, গহন মেঘের নিবিড় ধারার মাঝে আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাজে আমার দিন ফুরালো। বনের ছায়া জল ছলো ছলো সুরে হৃদয় আমার কানায় কানায় পুরে ক্ষণে ক্ষণে গুরু গুরু তালে তালে গগনে গগনে গভীর মৃদং বাজে আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাজে আমার দিন ফুরালো। কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়ায় আছে। কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়ায় আছে। বুকে দোলে তার বিরহ ব্যথার মালা, গোপন মিলন অমৃত গন্ধ ঢালা, মনে হয়
গহন মেঘের নিবিড় ধারার মাঝে আমার দিন ফুরালো। সুগতদা বললেন আজকে সাগর সেনের জন্মদিন, তাই সাগর সেনের কথাই একটু বেশি হোক। তো সাগর সেনের কথা বলতে গিয়ে বলতে হয় তার একটি ইনস্টিটিউশন তিনি তৈরি করেছিলেন, রবিরশ্মি, এবং সেটি কিন্তু ভীষণ পপুলারিটি পেয়েছিল, বহু মানুষ তার ছাত্রছাত্রী হয়েছিলেন। এবং সাগর সেন সম্পর্কে আরেকটি কথা যেটা না বললে নয়, সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে মধ্যবিত্তের আঙিনাতে তিনি আনতে পেরেছিলেন, এবং মধ্যবিত্ত সম্প্রদায় তারা কিন্তু সাগর সেনের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনে আপ্লুত হয়েছিলেন। তার আগে অবশ্য তিনি যার যোগ্য উত্তরসূরি তিনি হলেন হেমন্ত কুমার মুখোপাধ্যায়। আমাদের সঙ্গে কি কোনো বন্ধু আছেন এই মুহূর্তে? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? সুপ্রভাত তনুশ্রী দি। স্বপ্নাদি বলুন। আমি তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। বলুন। প্রতিদিনের শ্রোতা, বলার কিছু নেই, সব দিন থাকি, তবে অফিসের চাপে মানে সোম থেকে শুক্র একটু ব্যস্ততা, আর শনি রবি খুব মন দিয়ে গানে। তবে এই সপ্তাহে খুব দুর্ভাগ্য, আমি লাইন পাইনি, অনেক চেষ্টা করেছি। যাই হোক, প্রত্যেক দিনের বিষয় থাকে প্রতিদিনের রবীন্দ্রনাথে, আর ভিটিভিএনকে বলার কিছু নেই, কারণ কোনো 25শে বৈশাখ কোনো বিশেষ পক্ষ ধরে নয়, সপ্তাহের 5 দিনই তো রবীন্দ্রনাথকে নিয়ে আমরা থাকি। অনেক কিছু জানি, অনেক কিছু আমার অজানাও থাকে, সব তো জানি না, কিন্তু সিটিভি মানে চ্যানেলের মাধ্যমে আমি অনেক কিছু নতুন নতুন জানতে পারি, শিখতে পারি। এটা বিরাট বড় পাওয়া বলে মনে করি। আচ্ছা, সবাইকে আমি চ্যানেলের সবাইকে শুভেচ্ছা জানাই। আর সৌগত যেটা বললো না যে আজকে একটু বিশেষভাবে সাগর সেনের গানের মধ্যে থাকি, এইটা আমারও বক্তব্য যে সাগর সেন একজন এমনই শিল্পী যে বোধহয় সমস্ত রবীন্দ্রনাথের যত গান বা একটা গায়কী, যখন উনি এলেন, বা আর একজনেরও কথা আমি বলছি, সুমিত্রা সেন, এনারা দুজনে এমন ভাবে রবীন্দ্রনাথকে আমাদের কানে মনে প্রাণে পৌঁছে দিয়েছিলেন যে সবকিছু যেন ভুলে গিয়েছিলাম। আমি যেন সাগর সেন বলতেই বুঝি জেনে শুনে বিষ করেছি পান, বুঝি ওই মালতীলতা দোলে, ওঠো ওঠোরে বিফলে প্রভাত নাহি যায় রে, বা ওই স্বপনে দোহেছিল তুই মোহে অতি সত্য সকলই সত্য, আর কতগুলো গান বলবো। তাই শিল্পীর কাছে অনুরোধ যে আমার এতগুলো গানের মধ্যে দিয়ে যেন আমি একবার আজকে সাগর সেনের একটা গানকেও খুঁজে পেতে পারি। ধন্যবাদ, সবাই খুব ভালো। ধন্যবাদ স্বপ্নাদি। দেখি গানেই যাই আমরা আবার একটু। এই প্রথম যে গানটা অনুরোধ এলো আর কি, পুষ্পবনে, সেটা একটু চেষ্টা করছি। পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে, পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে, পরাণে বসন্ত এলো কারো মন্তরে, পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে। মুঞ্জরিল শুষ্ক শাখে কুহরিল মন পাখি, মুঞ্জরিল শুষ্ক শাখে কুহরিল মন পাখি, বহিল আনন্দধারা মরু প্রান্তরে, পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে, পরাণে বসন্ত এলো কারো মন্তরে, পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে। দুঃখে
হৃদয়ে সুখের বাসা মরমে অমর আশা, হৃদয়ে সুখের বাসা মরমে অমর আশা, চিরবর্তী ভালোবাসা প্রাণ পিঞ্জরে, পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে, পরাণে বসন্ত এলো কারো মন্তরে, পুষ্পবনে পুষ্প নাহি আছে সাগর সেনের কথাতে যদি একটু থাকতে হয় তাহলে বলতে হয় তিনি যখন গান গাইছেন, তিনি যখন খ্যাতির একেবারে চূড়ান্ত শীর্ষে, সেই সময় 1981 সাল, বয়স খুব বেশি নয় তখন তার, 50-এর দোরগোড়ার কাছাকাছি, সেই সময় তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হন। আর 1981 সালে ক্যান্সার হওয়া মানে তো বুঝতেই পাচ্ছেন সেই সময় ক্যান্সারের চিকিৎসা কোথায়, মানুষের রোগ ধরা পড়ার পরে চিকিৎসা সেভাবে থাকতোই না। তো যার ফলে 1981 সালে ক্যান্সার ধরা পড়ে এবং 1983 সালে তার মৃত্যু হয়, এবং তার মৃত্যু কিন্তু একটা যবনিকার পতন ঘটায় বলা যেতে পারে। নমস্কার, কে রয়েছেন? তনুশ্রী ম্যাডাম, সুপ্রভাত। আশিস দা বলুন। আমি আশিস চক্রবর্তী সল্টলেক থেকে বলছি এবং পিয়ালি ম্যাডামকে সুপ্রভাত জানাই, এবং আজকে যারা রয়েছেন বাপ্পা বাবু এবং মৃগাঙ্ক বাবু তাদেরকে সুপ্রভাত। ম্যাডাম, ইকো পার্ক থেকে ফিরে এসে আপনার সাথে কথা বলা হয়নি, আমরা এখনো আপ্লুত যে সম্মান আপনারা আমাদেরকে দিয়েছেন, তার জন্য আমাদের অনেকদিন মনে থাকবে। ভীষণ ভালো লাগবে যদি নজরুলের জন্মদিনের উপরেও একটি কোনো মঞ্চে, যা গরম পড়েছে, এই ধরনের কোনো অনুষ্ঠান করেন। আমি একটু বলি আশিস দা, আমাদের নজরুল সন্ধ্যা হতে চলেছে। নজরুলের সারাদিন ধরে হবে না, কারণ সারাদিন ধরে করা যেতে পারতো, আমাদের সেই উৎসাহ আছে বা মনের জোরও আছে, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে সম্পূর্ণটা ভেস্তে যাবে, কারণ ধীরে ধীরে তো আমরা বৃষ্টির দিকে যাচ্ছি। তাই আমরা আমাদের বিরাটিতেই সম্ভবত মিউনিসিপ্যালিটি হল যেটি রয়েছে, বিরাটি মানে উত্তর দমদম মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে অনুষ্ঠানটি হবে। তারা চাইছেন আমরা করি তাদের সঙ্গে, এবং আমরা নজরুল সন্ধ্যা করতে চলেছি। আমন্ত্রণ জানাবো আপনাদের সবাই। ঠিক আছে, জানাবেন। অনেক ধন্যবাদ আপনাদের। ম্যাডাম, ভীষণ ভালো লাগলো পিয়ালি ম্যাডাম, আপনি প্রথমে একটা ব্রহ্মসঙ্গীত গাইলেন, আরো কত দূরে আছে সে আনন্দ ধাম। গানটা অনেকদিন শোনা হয় না, তারপরে সম্মুখে শান্তি পাড়াবার, খুব ভালো লাগলো। আমি প্রথমে দুটো গানের অনুরোধ করে রাখছি, আজকে তথ্যের সাথে হয়তো সেটিও যাবে। এবং বিচিত্র পর্যায়ে যদি এই গানটি করেন, স্বপন পরের ডাক শুনেছি জেগে তাই তো ভাবি, তারপর পূজা পর্যায়ে এই গানটি যদি করেন, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে। সাগর সেনের জন্মদিন নিয়েও আজকে বললেন ম্যাডাম, নরসি ম্যাডাম, আজকে সাগর সেন দেখুন, দেবব্রত বিশ্বাস, সুবিনয় রায়, এদের যেমন কিছু গান ব্র্যান্ডেড ছিল, আপনি সঠিক বলেছেন, সাগর সেনের জেনে শুনে বিশ করেছি গান পান, এই গানটিও কিন্তু একটা ব্র্যান্ডেড ছিল, এবং সাগর সেন ছাড়া এই গানটি অন্য কেউ গাইতেনও না, এবং অসাধারণ গানটি করেছিলেন। যাক, আজকে তথ্য নিয়ে সামান্য দু চারটে কথা বলবো ম্যাডাম। দেখুন, পরলোক চর্চা নিয়ে আপনি রবীন্দ্রনাথের আলোচনা করেছেন, অনেক বেশি বয়সে রবীন্দ্রনাথ এতে এসেছিলেন, কারণ রবীন্দ্রনাথের জীবনে অনেক প্রিয়জন বিয়োগ হয়েছিল, এবং তাদের সাথে যে কোনো একটা যোগাযোগের একটা তীব্র আকাঙ্ক্ষা তিনি অনুভব করেছিলেন। দেখুন, যা সাধারণত কবিরা কি হয়, কবিরা সবসময় একটু অন্য প্রকৃতি, অন্য জগতের। দেখুন, স্থূল মনে কথা বলছেন, কিন্তু সূক্ষ্ম মন তার অন্য জগতে বিচারণ করছে। আসলে জীবনকে দেখার স্বাতন্ত্র্য কবিদের কিন্তু সবসময় অগ্রগণ্য। রবীন্দ্রনাথ এর থেকে পিছিয়ে ছিলেন না। রবীন্দ্রনাথ দেখেছেন যে পরলোক চর্চা নিয়ে প্রথমে তিনি লক্ষ্য করলেন যে আব্রাহাম লিঙ্কন কিন্তু যখন কোনো সমস্যার ভিতরে পড়তেন, তখন তিনি কিন্তু এই পরলোক চর্চা করতেন। আর ঠাকুর বাড়িতেও এই পরলোক চর্চা বা প্যাঞ্চেট বহুদিন থেকে হয়ে আসছে, এবং রবীন্দ্রনাথও কিন্তু এর বাইরে গেলেন না। রবীন্দ্রনাথের বক্তব্যগুলো আলোচনা করলে দেখা যাবে যে রবীন্দ্রনাথ পরলোক চর্চায় বিশ্বাস স্থাপন করেছিলেন ভীষণভাবে, এবং ছেলে এটা একটা নেশায় পেয়ে বসেছিল তাকে। এবং তার মিডিয়াম ছিলেন উমা দেবী, এবং উমা সেনের হাতেই থাকতো কিন্তু খাতা আর কলম, আর রবীন্দ্রনাথ প্রশ্ন করতেন, উমা সেন লিখতেন, আর সাথে থাকতেন কে না, ডাক্তার অমিয় চক্রবর্তী। এবং রবীন্দ্র সদন কর্তৃপক্ষ কিন্তু এগুলো খাতাগুলো কিন্তু অত্যন্ত যত্ন করে রেখে দিয়েছিলেন। রবীন্দ্রনাথের ভাষায় নতুন বৌঠান পরলোক থেকে বলেছেন,
কুলোহারা সম্মুখে আমার তরি বসিয়ে বাসিয়েছিলাম, আজও দাঁড়িয়ে আছি সেই চেনা কাছে। রবীন্দ্রনাথ তার একমাত্র তার পুত্র সমী, রথীন্দ্রনাথ, মৃণালিনী দেবী তাদের প্রত্যেকের সাথে কিন্তু আলোচনা করেছিলেন উমার সেনের মাধ্যমে, এবং দীর্ঘদিন ধরে, এবং সেই সময়টা হচ্ছে 1929 সালের 4 নভেম্বর থেকে মোটামুটি 29 নভেম্বর আমরা আজকে সমীন্দ্রনাথ এবং বেলা এই দুজনের কথোপকথন আপনাদেরকে শোনাবো। সঙ্গে থাকুন। ধন্যবাদ আশিসদা। আমার সঙ্গে যেহেতু পিয়ালি রয়েছে, পিয়ালির গান দিয়ে শুরুটা করি। হ্যাঁ, কিন্তু এই যেহেতু আজকে সাগর সেনের জন্মদিন এবং বারে বারেই অনুরোধ তার গানের, তো এই শেষ পর্যায়টুকু তার গানেই থাকছি। আজকের দিনটা পিয়ালি আমাদের একটু মানে লক্ষ্য করতে ভুল হয়েছে। আজকের দিনটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং 15ই মে 1817 সালে তার জন্মদিন। আজকে 200 বছর পূর্ণ হলো তার। আচ্ছা, তো এটা একটা বড় দিন ছিল। আমি আশিসদাকে ধন্যবাদ জানাবো। আশিসদা আমাকে মেসেঞ্জার করলেন যে আজকে মহর্ষির জন্মদিন। তো এটা আমাদের একটা সত্যি বড় ভুল হয়ে গিয়েছে। আজকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার জন্মদিন আজকে। কতবার ভেবেছিলু আপনা ভুলিয়া, কতবার ভেবেছিলু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিলু আপনা বলছিলাম সমীন্দ্রনাথ বন্ধু ভোলার সঙ্গে মুঙ্গেরে গেলেন। সেখানে গিয়ে কলেরা রোগে আক্রান্ত হলেন। খবর পেয়ে কবি ছুটলেন। কবির সঙ্গে ছিলেন অধ্যাপক ভূপেন্দ্রনাথ সান্যাল। সেখানে গিয়ে পুত্রের সমস্ত সেবা নিজের হাতে তুলে নিলেন কবি, কিন্তু পারলেন না শেষ রক্ষা করতে। চলে গেলেন সমীন্দ্রনাথ। নিজের হাতে ছেলের সমস্ত কাজকর্ম শেষ করে ফিরে এলেন। বললেন ভূপেন্দ্রনাথকে, আর আমার এখানে কোনো কাজ নেই, আমার সমস্ত কর্তব্য শেষ। ফিরলেন শান্তিনিকেতনে।
শমীন্দ্রনাথ যে ঘরে থাকতেন সেই ঘরে স্নান সেরে তিনি পূর্ব দিকে মুখ করে উপাসনায় বসলেন। তারপরে ইজি চেয়ারে একটু কাত হলেন। সেই সময় তার দাদা বড়দা দ্বিজেন্দ্রনাথ সেই হাট বাড়ি থেকে দৌড়ে দৌড়ে এলেন, ভাই ফিরে এসেছে খবর পেয়ে। তার পিঠে হাত বোলাতে লাগলেন, পুত্রশোকে সান্ত্বনা দিতে লাগলেন দাদা। কিন্তু রবীন্দ্রনাথ স্থির এবং অবিচল। কিন্তু ঘাড় ঘুরিয়ে যখন দেখলেন তার বড়দার চোখে জল, তখন অজান্তে কবির চোখ থেকে কফটা জল যেন গড়িয়ে পড়ল। কিন্তু কাঁদলে তো চলবে না, তাকে কাজ করতে হবে, তার জন্য কাজ পড়ে রয়েছে, অনেক বেশি কাজ। কিন্তু শমীন্দ্রনাথের জন্য যে রবীন্দ্রনাথ ঠাকুরের মন ছটফট করতো সেটা বোঝা যায় যখন উমা দেবীর মারফত শমীন্দ্রনাথকে তিনি আহ্বান জানালেন। তারিখটা ছিল 6ই নভেম্বর, শীতের কুয়াশাচ্ছন্ন সকালে সমীর আবির্ভাব ঘটল সেই ঘরে। কি কথোপকথন হয়েছিল একটু বলি আমি, হ্যাঁ, একদম কথোপকথনের আকারেই বলি। রবীন্দ্রনাথ প্রশ্ন করছেন, কে সমী? শমীন্দ্রনাথ বলছেন, বলো তো কে? রবীন্দ্রনাথ বলছেন, সমীর মা? তখন বলছেন, না না, আমি সমী, সমী। কবি বলছেন, কেমন আছিস সমী? শমীন্দ্রনাথ বললেন, আমি ছুটে এসেছি, খুব দূরে ছিলাম, যেন আর একটা জগতে, কে যেন ডাকলো আমায়। রবীন্দ্রনাথ প্রশ্ন করলেন, আমাদের সঙ্গে তোর যোগ আছে? শমীন্দ্রনাথ উত্তর দিচ্ছেন, ভুলে যাই মাঝে মাঝে, কিন্তু যখন মনে পড়ে সে এক মজা। কবির প্রশ্ন, তোর মা তোর কাছে থাকেন? পুত্র উত্তর দিচ্ছেন, ইচ্ছে করলেই ছুটে আসি, কিন্তু দূরে থাকলে বড় ভালো লাগে। কবি প্রশ্ন করছেন, বেলা দিদি, রানী দিদি এদের দেখতে পাস? বেলা দিদি আর আমি তো অনেকক্ষণ থাকি, বেলা দিদির সঙ্গে ভালোবাসা আছে। পুত্র বলছেন, খুব, কিন্তু আমি ভারী চঞ্চল, তাই তিনি রাগ করেন। রবীন্দ্রনাথ বলছেন, এখানকার দাদাকে মানে রথীনকে তোর মনে আছে? শমীন্দ্রনাথ উত্তর দিচ্ছেন, সব মনে আছে, মাঝে মাঝে ভুলে যাই, যেদিন মনে পড়ে সেদিন আমার ছুটির বেলা। রবীন্দ্রনাথ প্রশ্ন করলেন, শান্তিনিকেতনকে মনে পড়ে? উত্তর দিচ্ছেন শমীন্দ্রনাথ, পড়ে, ভারী মজার, ধ্রুবকে মনে পড়ে। ধ্রুবকে না? ধ্রুব হচ্ছে শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র, যিনি শমীন্দ্রনাথেরই সমবয়সী। রবীন্দ্রনাথ প্রশ্ন করেন, ভোলা তোর কাছে যায়? ভোলা সে যার সঙ্গে সে মুঙ্গেরে গিয়েছিল এবং সেখানে গিয়ে তার অসুখ হয়েছিল। তো তখন শমীন্দ্রনাথ বলেছিলেন যে মনে পড়ে, কিন্তু মাঝে মাঝে আমি ভুলেও যাই। তো আরও কিছু আছে কথোপকথন, একটু শেষ করে নিই কথোপকথনটা। রবীন্দ্রনাথ বলছেন, ভোলা তোর কাছে যায়? শমীন্দ্রনাথ বলেছেন, আমি গিয়েছিলুম, কিন্তু সে যেন কেমন। রবীন্দ্রনাথ বলছেন, সমী, তোর জলে আমি কবিতা পড়তুম, মনে আছে? শমীন্দ্রনাথ বলছেন, মনে আছে, যখন মনে করতে বসি মনে হয় যেন সব ছবি দেওয়া গল্পের মতো। রবীন্দ্রনাথ প্রশ্ন করলেন, কোন কবিতা তোর মনে পড়ে? শমীন্দ্রনাথ উত্তর দিচ্ছেন, ওই যে, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। প্রায় 8-10টা লাইন বলে গেছেন শমীন্দ্রনাথ। আচ্ছা, তোর পঞ্চনদীর তীরে মনে আছে? শমীন্দ্রনাথ উত্তর দিচ্ছেন, খুব সুন্দর, কিন্তু আমার মুখস্থ ভুল হয়ে যায়। আগেও কি হতো? বাবাকে প্রশ্ন করলো শমীন্দ্রনাথ। তখন রবীন্দ্রনাথ বলছেন, তোর সমী, তোর শিলাইদহের বোট মনে পড়ে? শমীন্দ্রনাথ বলছেন, পড়ে, এখানে জল আছে তেমনই, কিন্তু শান্তিনিকেতন নেই, কোথাও নেই। শান্তিনিকেতন মনে পড়ে তোর? শমীন্দ্রনাথ বলছেন, সব মনে নেই, আমায় একটা খবর দিতে পারো? রবীন্দ্রনাথ বললেন, কি খবর? শমীন্দ্রনাথ বললেন, বেলা দিদি কি আসবেন তোমার কাছে? রবীন্দ্রনাথ বললেন, বেশ, ডেকে দে তাকে। শমীন্দ্রনাথ বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি, বেলা দিদিকে পাঠাচ্ছি। এরপরে বেলার সঙ্গে কবির কথোপকথন, সেটা আমি তোমার একটা গানের পরে শোনাই। আচ্ছা, টেলিফোন নিয়ে নি। নমস্কার, নমস্কার, হ্যালো, গানে যাই। সব থেকে সেই ভীষণ পছন্দের গান সাগর সেনের, জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে
রবীন্দ্রনাথের বড় মেয়ে মাধুরীলতা ওরফে বেলা তার 32 বছর বয়সে মারা যান 1918 সালে। তার মৃত্যুর ঠিক 11 বছর পর সঙ্গে মেয়ের এইভাবেই কথোপকথন হয় সেই মিডিয়ামের মাধ্যমে। বেলাকে রবীন্দ্রনাথ প্রশ্ন করলেন, তুমি কে? উত্তর পেলেন, আমি বেলা। বেলা, ভালো আছিস? হ্যাঁ, বেশ আছি। কবির প্রশ্ন, পৃথিবীর সব কথা তোর মনে আছে? এখানের সঙ্গে তোর যোগ আছে? উত্তর হলো, আছে বই কি। সমীর সঙ্গে তোর দেখা হয়, তাকে কাছে পাস? হ্যাঁ, এই তো কাছে ছিল, এখনও আমার কাছেই রয়েছে। সমী ভারী চঞ্চল না রে? বেলার উত্তর, হ্যাঁ, বড় চঞ্চল। রবীন্দ্রনাথ প্রশ্ন করলেন, এখনও সে বড় হয়নি? তার চঞ্চলতা কি ঘুচল না? বেলা বলল, এখনও কেউ ওকে সামলাতে পারে না, সবারই প্রিয়। রবীন্দ্রনাথ বললেন, কবিতা তোর ভালো লাগে, এখনও আমার কবিতা শুনিস? বেলা উত্তর দিচ্ছে, খুব সুন্দর, পড়া না জানা। রবীন্দ্রনাথ বললেন, সেদিন যে অভিনয় হয়েছিল তপতি, শুনেছিলি? বেলা বলল, বাহ, আমি ছিলুম তো সেদিন। কবি বলছেন, ভালো লেগেছিল? বেলা উত্তর দিল, বড় সুন্দর, শুধু দেখা নয়, পাওয়া জানা, অনুভব করা। কবি বলছেন, আমি যুবা সেজেছিলুম, আমাকে দেখেছিলিস? উত্তর দিলেন কন্যা, তোমায় মানিয়েছিল, সুন্দর। অমিতাকে মানে অমিতা ঠাকুরকে কেমন লাগলো? বেলা উত্তর দিল, ভালো। রবীন্দ্রনাথ বললেন, শান্তিনিকেতনকে মনে পড়ে? উত্তর এলো, পরে বই কি। রবীন্দ্রনাথ বললেন, এই যে এখন এখানে আছি, সব জানতে পারছিস, বুঝতে পারছিস? বললেন, জানি, সব জানি। কবির পরিণত বয়সে কবির মৃত্যু হয়। কবি প্রশ্ন করেছিলেন যে তার জন্মের সময় তিনি যতদিন বেঁচে ছিলেন যেভাবে পৃথিবীর সৌহার্দ্য পেয়েছিলেন, মৃত্যুর পরেও তিনি সেই সৌহার্দ্য পাবেন কিনা। তার উত্তরে আধুনিক কবির 4টে লাইন বলি। কবির গানে, কবির পানে, কবির স্মরণ দিনকে দিন, কবি শুধু নীরব চেয়ে আজ, কবির কাছে জমছে ঋণ। আমাদের সত্যি ঋণ জমে আছে। এটা তোমাকে কেউ পাঠিয়েছেন আমাকে পড়তে দেওয়ার জন্য। 4টে লাইনই আজকে পড়লাম, আমার হাতে সময় নেই। শেষ গানে অল্প একটু গান শুনতে শুনতে আমাদের বিদায় নেওয়ার পালা।